আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জানব বিডিআর বিদ্রোহের সেই করুণ কাহিনী। চলুন তাহলে শুরু করা যাক। সালটা ছিল 2009, 25শে ফেব্রুয়ারি সকাল 9টা। রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস বিডিআর এর দরবার হলে শুরু হয় দরবার। অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন। বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের কিছু বিদ্রোহ সদস্যরা অতর্কিত হামলা করে। সেদিন এই হামলায় বিদ্রোহতেই 57 জন মৃত্যুবরণ সেনা হলো না। কর্মকর্তা সহ নিহত হন 74 জন। 1971 সালের মুক্তিযুদ্ধে সব মিলিয়ে মৃত্যুবরণ করে 51 জন সেনা কর্মকর্তা, কিন্তু স্বাধীন বাংলাদেশে এসে মৃত্যুবরণ করে 57 জন সেনা কর্মকর্তা। ঘটনার এত বছর পরে এসেও আপনাদের মনে কি প্রশ্ন জাগেনি? কেন হয়েছিল এই বিদ্রোহ? কেন বা সেদিন সেনাবাহিনী বিদ্রোহীদের দমন করতে সেনা সদস্য পাঠায়নি? ভারতের ভূমিকাই বা কী ছিল? আওয়ামী লীগ কিংবা শেখ হাসিনার ভূমিকা বা কী ছিল? কেন এই হত্যা মামলার তদন্তের রিপোর্ট আজও জাতির সামনে উন্মোচন করা হলো না? চলুন তাহলে ঘটনা শুরু করা যাক। সেনাবাহিনীর থেকে ট্রেনিংপ্রাপ্ত হওয়ার পরও বিডিআররা সেনাবাহিনীর থেকে কম সুযোগ সুবিধা পেত। সেগুলোর মধ্যে মূলত ছিল জাতিসংঘ মিশনে বিডিআর না যেতে পারা, রেশন বৈষম্য, ডাল ভাত কর্মসূচির নামে টাকা আত্মসাৎ। এর অভিযোগে নানা বিষয়ে বিডিআরের ভেতরে অসন্তোষ ছিল আগে থেকেই। 24 ফেব্রুয়ারি 2009 পুরো বিডিআর এলাকায় একটা অতিরঞ্জিত মিথ্যা খবর প্রচার করা হয়। তা হচ্ছে বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ নাকি বিডিআরদের ডাল ভাত কর্মসূচির থেকে 3 কোটি টাকা আত্মসাৎ করেছেন। মূলত এই খবরের সত্য মিথ্যা যাচাই না করেই বেশ কিছু বিডিআর সদস্য ওই বিদ্রোহে অংশগ্রহণ করে। 25 ফেব্রুয়ারি 2009 পিলখানা দরবার হলে হাজির 2560 জন বিডিআর জওয়ান। সকাল 9টা 5 মিনিট পিলখানার দরবারে হাজির হন তৎকালীন বিডিআর প্রধান মেজর জেনারেল শাকিল আহমেদ। 9টা 30-এ বক্তব্য দেওয়া শুরু করেন মেজর জেনারেল শাকিল আহমেদ। এ সময় মেজর জেনারেলকে হত্যা চেষ্টা করতে মঈন নামে এক জওয়ান উঠে আসে অস্ত্র হাতে নিয়ে। মঈনকে ধরে ফেলে মেজর জেনারেল শাকিল আহমেদের গার্ডে থাকা সেনাবাহিনীরা। এর আশপাশে থাকে সেনা সদস্যরা। শুরু হয় বিক্ষিপ্তভাবে ছোটাছুটি এবং গোলাগুলি। শুরু হয় পিলখানার ভেতরে বিডিআর বিদ্রোহ। অন্যদিকে দরবার হলের ভেতরে মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার অনুগত সেনারা দরবারের ভিতরে প্রস্তুত পরিস্থিতি শান্ত করতে ব্যস্ত। সকাল 9টা 32 মিনিট মেজর জেনারেল শাকিল ফোন দিয়ে জানান তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদকে। পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানান। পিলখানা জরুরি সেনা পাঠাতে অনুরোধ করেন। এরপরে ফোন করেন র্যাবের ডিজিকে, সেখানেও সাহায্য চান। ঠিক 9টা 38 জেনারেল শাকিল আহমেদ ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তখনও অসংগঠিত বিদ্রোহী বিডিআর সদস্যরা দরবার হলের ভিতরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। সাহায্য চাওয়ার এক পর্যায়ে কোথা থেকেও সাহায্য না আসাতে মেজর জেনারেল শাকিল আহমেদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। মেজর জেনারেল শাকিল আহমেদ সহ অন্যান্য সেনা অফিসাররাও কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। পরিস্থিতি আস্তে আস্তে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকে। সময় বাড়ার সাথে সাথে 10-20 মিনিটেও শাকিল আহমেদ জানতে চায় কেউ কোনো সাহায্য পাঠাচ্ছে কিনা, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। অন্যদিকে 10টা 40 মিনিটে অস্ত্র হাতে দরবার হলের ভিতরে প্রবেশ করে খুনিরা। তারা গালাগালি করতে থাকে, অফিসারদের তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে, অফিসারদের ব্যাজ খুলে নিয়ে তাদেরকে বিভিন্ন আদেশ দিতে থাকে। 10টা 42 মিনিটে খুনিরা একদম কাছ থেকে মেজর জেনারেল শাকিল আহমেদ ও তার অনুগত সেনা সদস্যদের গুলি করে হত্যা করে। শুরু হয় ভয়ঙ্কর হত্যাকাণ্ড। কিন্তু সেনাবাহিনী কেন কোনো অভিযান চালালো না? এটা তো কোনো যুদ্ধক্ষেত্র নয় কিংবা কোনো দুর্গম এলাকাও নয়। পরবর্তীতে সেনাপ্রধানের কাছে জানতে চাইলে সেনাপ্রধান
জানান সেনাপ্রধানকে ভারত হুমকি দিয়েছিল যাতে তারা বিদ্রোহের কোনো প্রকার সেনা অভিযান না চালায়, এতে করে শেখ হাসিনার ক্ষমতা হুমকির মুখে পড়তে পারে। এমনকি বিডিআর বিদ্রোহে শেখ হাসিনাকে উদ্ধারে প্যারাট্রুপারও প্রস্তুত রেখেছিল ভারত। আরও উল্লেখ আছে, ভারত কালাইকোন্ডার পাশাপাশি জয়হাট ও আগরতলাতেও প্যারাট্রুপার প্রস্তুত রাখা ছিল। নির্দেশ এলে ভারতীয় সেনারা 3 দিক থেকে বাংলাদেশে প্রবেশ করত। উদ্দেশ্য ছিল যে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর, বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তেজগাঁও বিমানবন্দর দখলে নেওয়া। পরবর্তীতে প্রধানমন্ত্রীর বাসভবন, গণভবন দখলে নিয়ে শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া। এ বিষয়ে বিস্তারিত জানতে চাইলে আপনারা নেত্র নিউজ আর্টিকেল পড়তে পারেন। বিদ্রোহ বিডিআর সদস্যরা পিলখানা থেকে নিরাপদ দূরত্বে চলে যায়, এ কথাটি কতটা সত্য নাকি বানোয়াট সে সম্পর্কে আজও নিশ্চিত হওয়া যায়নি। যাই হোক, 25শে ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের দূরত্বে সরে যাওয়ার পর একের পর এক গণকবর উদ্ধার হতে থাকে। কোনো কোনো সেনা অফিসারদের মরদেহ পড়ে থাকে নর্দমা ড্রেনে। এসব সেনা অফিসারদের পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে বাংলার আকাশ বাতাস। তার কয়দিন পর বিক্ষিপ্ত সেনা অফিসারদের সামাল দিতে ক্যান্টনমেন্টে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সব কর্মকর্তাদের শেখ হাসিনা বিভিন্ন প্রশ্নে জর্জরিত করে রেখেছিলেন। কেন শেখ হাসিনা পিলখানায় আটকা পড়া অফিসারদের উদ্ধার করার জন্য কোনো প্রকার ব্যবস্থা নিল না? এই ধরনের প্রশ্ন যারা করেছিল তাদের প্রত্যেককে কয়েক মাস পর সেনাবাহিনীর থেকে চাকরচ্যুত করা হয়, কাউকে তো গ্রেপ্তারও করা হয়। অন্যদিকে নানা শর্ত সাপেক্ষের বেড়াজালে পিলখানায় গঠিত হয় 3 সদস্যের তদন্ত কমিটি। লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের নেতৃত্বে সামরিক তদন্ত কমিটি আর আনিসুল জামানের নেতৃত্বে বেসামরিক তদন্ত কমিটি। অদ্ভুত বিষয় হচ্ছে, এই 2 তদন্ত আজও জাতির সামনে প্রকাশ করা হয়নি। কী কারণে তদন্ত রিপোর্ট দুটি আলোর মুখ দেখেনি তা আজও রহস্য। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষে এসপি বলে পরিচিত আব্দুল কাহার আকন্দের অধীনে একটি তদন্ত করা হয়। আর এইখানে একটি মজার বিষয় হলো, আব্দুল কাহার আকন্দি আওয়ামী লীগ বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে থাকে। 21 আগস্ট গ্রেনেড হামলা, পিলখানা বিদ্রোহ এর সকল বিষয়ে তদন্ত করেছিল আব্দুল কাহার আকন্দ এবং যথারীতি সকল রিপোর্টই বিএনপি এবং প্রতিপক্ষ রাজনীতির উপর সকল দোষ চাপিয়ে দেয়। তা নিয়ে আজও জনমনে আছে একটা প্রশ্ন, কেন মেজর জেনারেল শাকিল আহমেদের অনুরোধের পরও কোনো প্রকার সামরিক অভিযান চালানো হয়নি? ঘটনার পরিপূর্ণ বিশ্বাসযোগ্য বিচার হয়নি? কেন আজও বিশ্বাসযোগ্য তদন্ত রিপোর্ট জনমানবের সামনে প্রচার করা হয়নি? কোনো এক স্বাধীন বাংলাদেশে আমরা এসব প্রশ্নের উত্তর পাব, এই আশা নিয়ে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, দ্রুত সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।